হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পারফেক্ট পিক্সেল। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ধারাবাহিক কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই তিনটা টুলস সম্পর্কে আমাদের অলরেডি ধারণা চলে আসছে, সেটা কিভাবে আসুন দেখি। তো শুরু করার আগে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। দেখুন, এটি একটি রেক্ট্যাঙ্গেল। এইখানে আমরা জানি যে এইগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। দেখুন, এইখানে মোট 8টি অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমাদের আজকের টপিক অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা যখন নিব তখন দেখেন এটি একটু পেন টুলের মতোই একটি টুলস। আপনার নিচে একটি প্লাস সাইন আছে, এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা যখন কোনো পাতের উপরে পেন টুল সিলেক্ট করার পরে কোনো পাতের উপরে মাউস পয়েন্টার নিয়ে আসতাম, তখন এরকম একটা প্লাস সাইন আসতো। তো সেমভাবে এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজটাও সেম। আমরা যে কোনো পাতের উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি এক্সট্রা পাত তৈরি হলো। এটাই হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। আমরা যদি পাতের বাইরে ক্লিক করি তাহলে দেখুন এরা বলতেছে যে এইখানে কোনো পাত নাই। তো এভাবে আমরা র্যান্ডমলি কিছু পাথ নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। আজকের ক্লাস টপিকটা খুবই ছোট, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, এখানে কয়েকটি অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এটি হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই ছাড়া এটার কোনো কাজ নাই। এরপরে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের বিপরীত। দেখুন, কোনো অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি ক্লিক করি তাহলে সেই অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাচ্ছে। এটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। দেখুন, এই হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। এটি হচ্ছে, তাহলে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দুইটাই শিখে ফেললাম। দুইটা খুবই সিম্পল, আপনারা এটি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ আমরা অলরেডি জেনে ফেলছি। যখন আমরা পেন টুল সিলেক্ট করে এটিকে অল্টার প্রেস করি, দেখুন যে সাইনটা আসছে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের সাইন। এই অ্যাঙ্কর পয়েন্টে এভাবে আমরা কি করতে পারতাম, আগে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে হ্যান্ডেল নিয়ে আসতে পারতাম পেন টুলে। ঠিক একইভাবে যদি আমি ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করি তাহলেও কিন্তু এই যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে আমরা চাইলে হ্যান্ডেল আঁকতে পারি। যে কোনো লাইন সেগমেন্টকে আমরা কার্ভ করে রাউন্ড করতে পারি। এটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই তিনটা টুলস আপনার আলাদা করে খুব কম ইউজ হয়। এটা যখন আমরা পেন টুল ইউজ করি, পেন টুলের মধ্যে আমরা এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার কি প্রেস করার মাধ্যমে আমরা এই কাজগুলো আরও স্মুথলি করতে পারি। তো যেহেতু এটি বেসিক টু অ্যাডভান্স কোর্স, তো আমি চেষ্টা করছি আপনার সবগুলো টুলস কভার করার জন্য, সেজন্য আপনাদের দেখিয়ে দিলাম। এখন দেখুন, আমরা আজকে আরেকটা জিনিস শিখি। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এটার স্ট্রোকটাকে আমি নান করে দিলাম এবং হোয়াইট কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। এখন সিলেকশন টুল দিয়ে, আপনারা এর আগে এটা দেখছেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি র্যান্ডমলি 4টা শেপ নিলাম। এরপরে আমি কালারগুলো একটু চেঞ্জ করে নিই যাতে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন, ডিফারেন্সটা। এখন দেখুন, আমি এইখানে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, অথবা কালার চেঞ্জ করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে, এই যে দেখুন এইখানে হচ্ছে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ভাষায়।
আর আমরা ইলাস্ট্রেটরে কি বলতে পারি, এটা হচ্ছে ফিল কালার, নিচেরটা হচ্ছে স্টোক কালার। তো ফিল কালারের এইখানের উপরে ডাবল ক্লিক করতে পারি, অথবা স্টোক কালারেও আমরা ডাবল ক্লিক করতে পারি। এটা ক্লোজ করতে হবে। দেখুন স্টোক কালারে ডাবল ক্লিক করলেও সেম প্যানেলটাই আসবে। এটা হচ্ছে আমরা কালার ব্রেকার যে অপশানটা। তো এইখান থেকেও আমরা চাইলে যে কোনো কালারের হিউ, স্যাচুরেশন, এগুলো আসলে কালার ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব, এখন জাস্ট একটু র্যান্ডমলি দেখাই দিচ্ছি। দেখুন এইখান থেকেও আমরা চাইলে যে কোনো কালার নিতে পারি। দেখুন আমাদের আগের কালারটা এরকম ছিল এবং পরবর্তী যে কালার নিচ্ছি সেটা এইখানে। তো আমরা কী ধরনের কালার চাচ্ছি এইখান থেকেও কিন্তু আমরা কালার পিক করতে পারি। ওকে দিলাম, দেখুন আমাদের এই কালারটা চলে আসলো। এটা জাস্ট আজকে একটু ধারণা দিলাম, আমরা যখন কালারের ক্লাস করব এই নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হবে। তো আমাদের আজকের টপিক সেটা না। দেখুন আমরা আজকে যেটা দেখাতে চাচ্ছি, আমরা যখন এই লেয়ারগুলোকে একটা আরেকটার সাথে মেলালাম, দেখুন একটি কিন্তু আরেকটার উপরে উঠে যাচ্ছে। আমরা এইগুলো আরও একটু অ্যাটাচে নিয়ে আসি। দেখুন এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে কি ব্ল্যাকটা সবার নিচে, তার উপরে আছে রেড, তার উপরে আছে এই কালারটা, তারপরে আছে এইটা। এখন দেখুন আমরা চাচ্ছি এই রেড কালার, এই ব্ল্যাক কালারটাকে সবার উপরে নিয়ে আসতে। কিভাবে? দেখুন যেখানে নিয়ে যাচ্ছি ব্ল্যাক কালারটা কিন্তু সবার উপরে আসতেছে না। তো এই অপশনটাই আমরা আজকে শিখব, যেটা কিভাবে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, করার পরে মাউসের রাইট ক্লিক করলাম, দেন এখানে নিচে দেখুন একটি অপশান আছে অ্যারেঞ্জ, এবং অ্যারেঞ্জের মধ্যে কিছু সাব অপশান আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড সেন্ড টু ব্যাক। তো আমরা কি করব, আমরা হচ্ছে যদি ব্রিং ফ্রন্ট করি তাহলে দেখুন এটি সবার উপরে উঠে গেছে। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। এখন দেখুন অ্যারেঞ্জ থেকে আমরা যদি ব্রিং ফরওয়ার্ড করি তাহলে এটি শুধুমাত্র রেডের উপরে উঠে গেছে, বাকিগুলোর উপরে কিন্তু ওঠেনি, এগুলো শুধু রেডের উপরে উঠে গেছে। এখন আমরা আবারও ক্লিক করলাম, অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জে যে ব্রিং ফরওয়ার্ড, দেখুন এটি কিন্তু এই কালারটার উপরে এবং রেডের উপরে চলে আসছে। এরপরে আবার অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ থেকে ফরওয়ার্ড, দেখুন এটা কিন্তু সবার উপরে উঠে গেছে। আচ্ছা একইভাবে অ্যারেঞ্জ থেকে আমি যদি ব্যাকআউট করি, দেখুন আস্তে আস্তে কিন্তু নিচে চলে যাচ্ছে, এটি কিন্তু আবারও নিচে চলে যাচ্ছে। আমরা যদি সেন্ড টু ব্যাক করি তাহলে একবার নিচে চলে যাচ্ছে। যদি এটাকে নিয়ে যদি আমরা সেন্ড টু অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলাম, দেখুন এটি কিন্তু সবার নিচে চলে গেছে। আমরা চাচ্ছি রেডটাকে সবার উপরে আনতে, দেখুন অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে। আশা করি এই অপশানগুলো আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য। এটিগুলো আমাদের আর প্রয়োজন নয়, ডিলিট করে দিলাম। এখন আচ্ছা আমরা আরেকটা জিনিস শিখাই। সাপোজ এটা মনে করেন আমরা একটা ডিজাইন করলাম, আমি এটাকে একটু বড় করলাম। তো আমি যখন এভাবে টানবো আমাদের শেপগুলো নষ্ট হচ্ছে। আমরা আগেই শিখছি কন্ট্রোল জেড। আমরা হচ্ছে কিভাবে বড় করব, আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে তারপরে এটাকে যতই টান দিই এটা আপনার শেপ নষ্ট হবে না। তো এরপরে আমরা ফাইলে যাব, ফাইলে যেয়ে দেখুন এখানে সেভ করার জন্য সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশান চলে আসলো। কেন? কারণ আমরা এর আগে এটা আমাদের নিউ ফাইল। তো নিউ ফাইলের ক্ষেত্রে আমরা সবসময় সেভ অ্যাজ ক্লিক করব। সেভ অ্যাজ ক্লিক করার পরে আমাদের যে কোনো একটা লোকেশান চাইবে, লোকেশান সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে আমরা একটা নাম লিখব। সাপোজ এটা আমাদের ক্লাস 5, আজকে আমাদের পঞ্চম ক্লাস, সেজন্য ক্লাস 5 লিখলাম। দেখুন তারপরে হচ্ছে এইখানে নিচে কিছু অপশান আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি পিডিএফ, অ্যাডোবি ইপিএস, অ্যাডোবি টেমপ্লেট, এসভিজি অ্যান্ড এসভিজি কম্প্রেসড, এই কয়েকটি অপশান আছে।
তো আমরা চাইলে যে কোনো অপশানে সিলেক্ট করতে পারি। ইপিএসটা মূলত ভেক্টরের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং আমরা যখন নিউ ফাইল নেওয়ার সময় দেখছিলাম কিছু নিউ টেমপ্লেট, আমরা যদি টেমপ্লেট আকারে সেভ করতে চাই সেটা করতে পারবো। আমাদের মেইনলি প্রয়োজন হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি পিডিএফ অ্যান্ড এসভিসি। অ্যাডোবি ইপিএসটাও মাঝে মাঝে ক্লায়েন্টরা আপনাদের কাছে চাইতে পারে, তো আমরা যে কোনো অপশানে সিলেক্ট করতে পারি। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করলাম, এরপরে হচ্ছে সেভ দিলাম। দেখুন এই নামে আমার অলরেডি একটা আছে, সেজন্য ওরা রিপ্লেস করবে কিনা চাইছে, আমি ইয়েস দিয়ে দিলাম। আপনাদের ক্ষেত্রে হয়তো বা চাইবে না। তো এরপরে দেখুন এইখানে আপনার বাকি যেগুলো আছে ডিফল্ট করে দিবেন আপনি। প্রথমটা এটা হচ্ছে আপনার ভার্সন, এটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের কী ভার্সনে সেভ করতে চাচ্ছেন। যদি আপনার অ্যাডোবি 2024 ভার্সন ইউজ করেন, সেটাকে যদি সিলেক্ট করেন, সেইখান থেকে নিচে যে ভার্সনগুলো আছে সেগুলোতে সেটা সাপোর্ট করবে না। সুতরাং আপনাকে একটু লোয়ার ভার্সন সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু এটা আমার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট না, সেজন্য আমি যেটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 আমি সেটাতে সেভ করে দিলাম। ওকে, দেন ওকে করলে এটা সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই, দেখুন এইখানে আপনার জিনিসটা সেভ হয়ে গেছে। এই যে এইখানে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা সেভ হয়ে গেছে। তো এরপরে আমি চাচ্ছি এই জিনিসটাকে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর আকারে সেভ না করে এটা পিকচার আকারে সেভ করতে। তো পিকচার আকারে সেভ করার জন্য আমরা কি করব, ফাইলে যাওয়ার পরে দেখুন এখানে এক্সপোর্ট আছে। তো এক্সপোর্টের মধ্যে আবার 3টে অপশান আছে, এক্সপোর্ট ফর স্ক্রিন, এক্সপোর্ট অ্যাজ অ্যান্ড সেভ ফর ওয়েব। যদি আমরা কোনো ওয়েবের জন্য সেভ করতে চাই তাহলে এই অপশানটি, উপরেরটি হচ্ছে এক্সপোর্ট ফর স্ক্রিন এবং নিচে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। আমরা মেইনলি এক্সপোর্ট অ্যাজটা ইউজ করি। এক্সপোর্ট অ্যাজে গেলাম, যাওয়ার পরে দেখুন এখানে নাম একটা আসলো, বা আপনি একটা কাস্টমাইজ করে যে নামে সেভ করতে চান সেটা দিবেন। এইখান থেকে লোকেশান সিলেক্ট করবেন, কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন। দেন এইখান থেকে আপনি কোন ফরম্যাটে সেভ করবেন সেটা এইখান থেকে। তো মেইনলি আমরা জেপিজি অ্যান্ড পিএনজি, এসভিজি এগুলোতে সেভ করি। তো আমি একটা জেপিজিতে সেভ করে দেখালাম, আপনাদের দেখাচ্ছি। জেপিজি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে কয়েকটি অপশান আছে নিচে। এখানে ইউজ আর্টবোর্ড, যদি আমরা আর্টবোর্ড ক্লিক না করি বা ক্লিক করি তাহলে কি হবে দেখুন। এইখানে আমরা আর্টবোর্ড বলতে এই যে সাদা অংশটা এটাকে বুঝি। তো আমরা যখন আর্টবোর্ড ক্লিক করব তখন এই সাদা অংশের বাইরে যেগুলো থাকবে, মনে করেন আমরা রাফ হিসাবে বাইরেরটা ইউজ করতে পারি। আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক এলিমেন্টের প্রয়োজন হয়, সেই এলিমেন্টগুলো আমরা আর্টবোর্ডে না নিয়ে এসে সাইডে রাখতে পারি। আমার প্রয়োজনে এই আর্টবোর্ডের বাইরে থেকে আমরা এলিমেন্টগুলো নিয়ে ডিজাইন ইউজ করতে পারি। যখন আপনারা কোনো ডিজাইন করবেন তখন এইগুলো বুঝতে পারবেন। তো সেইগুলো যাতে আমরা ডিলিট না করে এটা আমরা এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে ইউজ আর্টবোর্ড ক্লিক করলে শুধুমাত্র আর্টবোর্ডের মধ্যে যেগুলো থাকবে সেগুলো আপনার এইখানে এক্সপোর্ট হবে। তো আমি জেপিজি ফরম্যাটে করলাম এবং আর্টবোর্ডের মধ্যে যেগুলো আছে সেগুলো এক্সপোর্ট করব। তো এইখানে এক্সপোর্টে ক্লিক করলাম, করার পরে দেখুন এইখানে আরেকটা ডায়লগ বক্স আসছে। এইখানে আমাদের কালার মোড চাচ্ছে। তো কালার মোডে যে আমি এইখানে দেখুন কালার মোডে ক্লিক করার পরে আরজিবি, তারপর সিএমওয়াইকে অ্যান্ড গ্রে স্কেল। আমরা এই যে 3টা অপশান আছে এগুলো কালার মোড। এ সম্পর্কে আমরা যখন কালার শিখব তখন বিস্তারিত জানব। আপাতত যেটা আছে থাক। তারপরে দেখুন এইখানে কোয়ালিটি আপনি কেমন চাচ্ছেন আপনি সেটা এখান থেকে করতে পারেন। এখানে লো কোয়ালিটি চাচ্ছেন, মিডিয়াম কোয়ালিটি চাচ্ছেন, হাই কোয়ালিটি চাচ্ছেন নাকি ম্যাক্সিমাম কোয়ালিটি চাচ্ছেন সেটাও এখান থেকে
আপনি দেখতে পারবেন। তো আমার হাই থাক, এরপরে দেখুন বাকি যেগুলো আছে এইখান থেকে আপনার রেজুলেশন আপনি কেমন রাখতে চাচ্ছেন। এটা হচ্ছে স্ক্রিন, তারপরে হচ্ছে মিডিয়াম, হাই, আপনি হাই করবেন। এরপরে বাকিগুলো যেমনি আছে থাক, এটাকে হাত দেওয়ার দরকার নাই। এরপরে দেখুন এইখানে আপনি যখন ওকে দিবেন, ওকে দেওয়ার সাথে সাথে আপনার একটা সেভ হয়ে যাবে। দেখুন এইখানে কিন্তু সেটা সেভ হয়ে গেছে। এটা যদি আমি ওপেন করি, দেখুন এটি হচ্ছে জেপিইজি ফরম্যাটে আমার এই শুধুমাত্র আর্টবোর্ড সহ এটা সেভ হয়ে গেছে। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যদি আমি এটা পিএনজি আকারে সেভ করি তাহলে সেটা দেখতে কেমন আসে। হ্যাঁ, এক্সপোর্ট অ্যাজে যে আমি পিএনজি সিলেক্ট করলাম, ইউজ আর্টবোর্ড করলাম, এখন দেখেন এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার পরে একইভাবে ওরা হচ্ছে আপনার রেজুলেশন কেমন আসে সেটা চাইছে। এরপরে আমি ওকে দিলাম, দেওয়ার পরে আমি সেভ হয়ে গেল। দেখুন এখন দুইটার মধ্যে পার্থক্য দেখুন, একটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে আর একটার আসেনি। এটাই হচ্ছে জেপিজি অ্যান্ড পিএনজির মধ্যে পার্থক্য। তো পিএনজি যখন ক্লিক করলাম, দেখুন এই যে সাদা বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু নাই। এটাই হচ্ছে জেপিজি অ্যান্ড পিএনজির মধ্যে পার্থক্য। তো এভাবেই আমরা যে কোনো ডিজাইন সেভ করতে পারি, এক্সপোর্ট করতে পারি। মনে করেন আমাদের কোনো একটা ডিজাইন আমরা করতে করতে সেটা ইনকমপ্লিট থেকে গেছে, আমরা সেটা চাইলে এখান থেকে ফাইলে যেয়ে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে সেটা ওপেন করে আমরা আবার সেটাতে কাজ করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।